দুজনই হাসলো। সুজানাকে নিয়ে আনিকা আবারও চলে গেল উপরে। সুজানা মনে মনে পণ করলো সে আনিকার ঘর হতে বেরোবে না একদম। ড্রয়িং রুমে মাঝারি সাইজের টেবিলটা সাজানো হয়েছে ফুল দিয়ে। তার মাঝে বরাবর দুটো কেক আর জেলি মোমবাতি। দুটো কেকই লেখা আছে আবিদ ফারদিন আর অনামিকা ফারদিন। কেক কাটার সময় হয়ে আসায় সবাই প্রকাণ্ড ড্রয়িং রুমে এসে ভিড় জমালো। ওনাদের আত্মীয় স্বরূপ বেড়াতে আসা অল্প বয়সী ছেলেপুলোগুলো গান টান ছেড়ে হুলস্থুল অবস্থা। সালমা বেগমের চেঁচামেচিতে কিছুক্ষণ তা থামলেও ছেলেগুলো আবারও গান ছেড়ে দিল। আঞ্জুমা বেগম বারণ করলেন রাগ দেখাতে। বাচ্চারা আনন্দ করছে। আনিকা আহনাফের সাথে কি বিষয়ে ভারী গম্ভীর হয়ে কথা বলছে। সুজানা একদম এক কোনায় গিয়ে দাঁড়ালো। তার কম বয়সী কয়েকটা মেয়ের সাথে ভালোই আলাপ জমেছে। এখন ঠিকঠাক লাগছে, কারণ অনেক মানুষের ভিড় হয়েছে। তাকে আপাতত দেখা যাবে না, কেউ জানতে চাইবে না মেয়েটাকে। এ পর্যন্ত অনেকের মুখে প্রশ্ন শুনতে বিরক্তি ধরে গেছে সুজানাকে। আনিকাও উত্তর দিতে দিতে বেহাল। অনা আর আবিদকে আর একবারও দেখতে পায়নি সুজানা। ওদের যেখানে সাজগোজ চলছিল ওখানে এক ঝাঁক তরুণ আর যুবকের হাসির আওয়াজ ভেসে আসছিল বিধায় ওদিকে পাও বাড়ায়নি সুজানা। কেকটা কাটা হয়ে গেলে আর এক মুহূর্ত থাকবে না সে এখানে। হই হই রব উঠল চারপাশে। তরুণ আর যুবকের দল নেমে এলো অনা আর আবিদকে সাথে করে। আবিদ আগেই নাচানাচি শুরু করে দিয়েছে। নাচের তালে তালে কেক ছুতে যেতেই আনিকা তার হাত ধরে ফেলল। পুরোটা আপনার, কিন্তু এখন ধরা যাবে না। আম্মুনি ভালো নয়। আনিকা তাকে কোলে তুলে নিয়ে গালে গাঢ় চুম্বন করে আহনাফকে উদ্দেশ্য করে ভ্রু উঁচিয়ে বলল, মিস্টার, আমার বাচ্চাদের গিফট কোথায়? আবিদ মায়ের সাথে সাথে জানতে চাইল। কোথায় কোথায় গিফট কোথায়? আহনাফ হেসে ঝুঁকে তার কপালে চুমু দিয়ে বলল, অনেক বড় গিফট আছে মশাই, কিন্তু মাদারের গিফট কোথায়? আনিকা হেসে আবিদকে জড়িয়ে ধরে মাথায় দুটো চুমু দিয়ে বলল, এগুলোর চাইতেই বড় গিফট আর আছে? এইসব বলে লাভ নেই ম্যাডাম। আনিকা আবিদকে বুকে জড়িয়ে ধরা অবস্থায় দুলতে দুলতে বলল, আছে আছে, অনেক বড় গিফট আছে। অভিকের কোল থেকে তখন অনা ডাক দিল। সবাই তাকালো তার দিকে। গায়ে লাল রঙের শাড়ি, মাথায় লম্বা চুল লাগিয়েছে। সুজানা দূর থেকে ওকে দেখে একগাল হাসলো। পাকা বুড়িটাকে কত কিউট লাগছে। তাকে আহনাফ তাকে হাত বাড়িয়ে কোলে নিয়ে বলল, এত লম্বা চুল লাগিয়েছে, এইসব কি করেছে? অফি অফি বউ সাজিয়েছি। কার মতো লাগছে? কার মতো? কার মতো? অনার চুল সুজানের মতো এত বড়। ঠিক, কিন্তু কোথায় আপনার টিচার? আনু, সুজানা কোথায়? ই মা, কোথায় গেল মেয়েটা? জেলি মোমবাতিতে আগুন লাগাতে লাগাতে অভিক চোখ তুলে ওই দূরের ভিড়ের ফাঁকে কালো পোশাকের মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা সংকোচে আবারও নিজেকে আড়াল করে দাঁড়ালো। দুজনেই চেয়ারের উপর দাঁড়িয়ে মোমবাতি নেভাতেই জন্মদিনের শুভেচ্ছা আনতে মুখরিত হলো পুরো ড্রয়িং রুম। হ্যাপি বার্থডে মিউজিক চলছে অন্যদিকে। করতালিতে মুখরিত হলো চারপাশ। আবিদ মোমবাতি নিভিয়ে একটা আঙ্গুল কেকের এক পাশে চট করে ঢুকিয়ে তারপর আঙ্গুলটা গালে পড়ল। হায় হায় করে উঠল আনিকা আর তরুণ তরুণীগুলো। অভিক হেসে বলল, জুনিয়রের আর তর সইছে না। আবিকে কেক একটু বড় দাও। আপনি পচা পচা ছিলে তুমি। চুপ, তোমার কেক ফেলে দিব। অনা চোখ রাঙিয়ে চাইল। সুজানা ওদের ঝগড়া দেখে হাসলো। কেক কাটার পর্ব শুরু হলো। আগে ওদের খাইয়ে ওদের হাতে সবাই কেক খেলো। সালমা বেগম আর আঞ্জুমা বেগমকে টেনে নিয়ে এলো অভিক। কেক খাইয়ে দিল জোর করে। সালমা বেগম একটু করে খেয়ে বাকিটুকু ছেলেকে খাইয়ে দিয়ে বললেন, আমি তোর বাচ্চা কাচ্চা কবে কোলে নেব অফি? আমার কি ছেলের ভবিষ্যৎ দেখে মরতে ইচ্ছা হয় না? কিসব বাজে কথা মা, দাদুকে দেখে কিছু তো শেখো। বলেই চলে গেল সে। সালমা বেগম মৃদু হাসলেন। অনহার আবিদ তখনও সবাইকে একে একে কেক খাওয়াচ্ছে। একসময় দুজনে কানে ফিস ফিস করলো। অভিক তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে মজা মাস্তিতে ব্যস্ত। ওদের দিকে চোখ পড়তে সে এগিয়ে এলো, বলল, দুজন কি ফিস ফিস করছেন? অভি অভি শোনো। অভি এসে মাথা নামালো তাদের মুখের কাছে। সুজানকে আনে দাও। সুজান কই? অভিক সুজানা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে তাকালো। সুজানা সেখানে নেই। গেল কোথায়? আবিদ ততক্ষণে সুজানার আঙ্গুল ধরে টেনে নিয়ে এসেছে।
সবার নজর এবার তার উপর পড়ল। যারা চেনে না তারাও জানতে পারলো যে মেয়েটা ওদের টিচার। আবিদ চেয়ারের উপর দাঁড়িয়ে কেক নিয়ে বলল, সুজান, সুজান, হ্যাপি বার্থডে বলো। সুজানা মিষ্টি করে হেসে বার্থডে উইশ করে আদর করলো দুজনকে। ছোট ছোট হাতে দুজনকে কেক বাড়িয়ে দিল। সুজানা একটু একটু করে খেয়ে তাদেরও খাইয়ে দিল। আবিদ বাকিটুকু নিজের গালে পড়ে দিল। অনা সুজানার হাত থেকে কেক খেতে খেতে বলল, অভি, অভি সুজানকে কেক খাইয়ে দাও। সুজানা কেক খেতে খেতে কেসে উঠল। দেখলো অভিক ঠিকই ওদের কথা মতো কেক বাড়িয়ে দিয়েছে। ভ্রু উঁচিয়ে খেতে ইশারা করলো। সুজানা খাবে না বলে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু কেকটা একদম মুখের সামনে নিয়ে আসতে একটুখানি খেলো সে। লজ্জায় তার কেমন যেন লাগছে। অভিক বাকি কেকটা নিয়ে যেতে যেতে মুখে পড়ল। আপু, ডেকেছো? অনা আর আবিদের রিডিং রুমের ফ্লোরে বিছানো মাদুরে গল্পের আসর জমেছে। এই ঘরে খাটটা ছোট হয়, মাদুর বিছিয়ে দিয়েছে আনিকা। তার বাপের বাড়ির লোকজন, আহানাফ আর অভিকের মামি খালারা সবাই এসেছেন। বয়োজ্যেষ্ঠা মমতাজ বেগমও এসে মোড়া নিয়ে বসলেন সবার সাথে আড্ডা দেওয়ার জন্য। বাচ্চাদের চেঁচামেচি, মহিলাদের গল্প স্বল্পে পুরো রুম জুড়ে কলতান। সুজানা মাদুরের এক কোনায় বসে অনা আর আবিদের হাতে মেহেদির রং আছে। তার হাতে মেহেদি পরার জন্য আরো অনেকে মুখিয়ে আছে। অনাকে শেষ করে মাত্রই আবিদের হাতে মেহেদি দেওয়া শুরু করেছে সে। একবার ঘড়ি দেখছে, আরেকবার মেহেদি দিচ্ছে। হাত ব্যথা করছে তার। এখনো অনেকই বাকি। অনা মেহেদিতে ফু দিচ্ছে। আবিদ পিটপিট করে মেহেদি দিকে তাকিয়ে আছে। তার শর্ত হলো তাকে দু হাতের দুপাশেই মেহেদি দিতে হবে। একটা টাইগার এঁকে দিতে হবে, পাশে তার নাম লিখতে হবে। দুইটা পাশাপাশি বসালে হবে আবিদ টাইগার। ভাবতেই খুশিতে সে খিক খিক করে হাসলো। সুজানা মহাবিপদে আছে। এদিকে তার হাতে আর মাত্র 20 মিনিট সময় আছে। ঠিক 9টায় সাইফ আসবে। সে আসার সময় তার বাইকে চড়ে এসেছিল। এখন যদি সাইফ ভাই চলে আসে আর তার মধ্যেই এদের মেহেদি দিয়ে শেষ করতে না পারে, তখন তো হলস্থল কাণ্ড লেগে যাবে। বাচ্চাগুলোর সাথে মিষ্টি হেসে টুকটাক কথা বলতে বলতে সুজানা দ্রুত হাত চালালো। বড় বড় ফুল এঁকে ছোট ছোট হাতগুলোতে কোনো মতে প্রলেপ দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আনিকা এলো, বলল, সুজানা, সময় তো হয়ে এলো, আর 1 ঘন্টার মতো কি থাকা যাবে না? না না না, নিচে কি কেউ এসছে? আমি তো কিছু জানি না। আপনি ওনাকে বাড়িতে আসতে বলেননি? না, উনি আসবে না। আচ্ছা, আমি ফোন দিয়ে দেখি। আরো দুটো বাচ্চা হাত বাড়িয়ে বলল, মেহেদি দাও। আবিদ বলল, সুজান ডাকো, সুজান মেহেদি দাও। সুজানা হতাশ হলো। আবারও মেহেদি দিতে শুরু করলো। মমতাজ বেগম আনিকাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে নাত বউ? সুজানা যাওয়ার সময় হয়ে এসেছে, তাই উনি চলে যেতে চাচ্ছেন দাদু। এমা, কেন? খেয়ে দিয়ে ধীরে সুস্থে যাবে। তুমি কোথায় কোথায় থাকো মেয়ে? সরিষা বাড়ি। আচ্ছা, অদূর তো না, সমস্যা নেই। আর কিছুক্ষণ বসো, তোমাকে পৌঁছে দেওয়ার মানুষের অভাব হবে না। সুজানা মাথা নাড়ালো। ধীরে ধীরে রুমটা ফাঁকা হয়ে এলো। সুজানার মাথা ব্যথা কমলো। অভিক এলো তখন। আনিকাকে বলল, একদম বাচ্চা। হ্যাঁ রে, শোন না, বাইরে নাকি একজন আসবে, সাইফ নামে বললো। উনি আসলে বাড়িতে নিয়ে আসবে। সুজানার টিচার নাকি। অভিক এগিয়ে এসে সুজানার মেহেদি পরানোর দিকে তাকালো, বলল, এত তাড়া কিসের? ওনার মা চিন্তা করবে, তাই হয়তো। সুজানা মাথা নামিয়ে মেহেদি পরিয়ে যাচ্ছে। হাতের তালু মেলতে ভীষণ পোহাতে হবে। মুখ থাকতেও বোবা প্রাণীদের এই এক জ্বালা। নাও বলতে পারে না, আবার হ্যাঁ বলেও নিস্তার নেই। অভিক মাদুরে এসে বসলো। কোলে অনাকে টেনে নিয়ে বলল, আপনি আর যেতে পারবেন না সুজানা। না, আমি ওরকম কথা বলে আসিনি। কথার নড়চড় হলে আমার রাতে আর বেরোতে দেবে না। অভিক না শোনার মতো করে বলল, মানে আর আসতে দেবে না। আপনি আরো আসতে চান? সুজানা ভ্রু কুচকাতে গিয়েও কুচকালো না। মাথা তুলে এবার তাকালো, আবারও নিচে নামিয়ে নিল। যদি আসতে হয় তখন? কথার নড়চড় হলে আমারও ভালো লাগে না। আমি তো জাস্ট কেক কাটার পর চলে যাব ভেবে এসছি। আবির দুহাতের তালু অভিককে দেখিয়ে অভিযোগ মিশিয়ে বলল, অভি, সুজান টাইগার লিখে দিচ্ছে, আবি টাইগার। অভিক সেটা দেখে হেসে উঠল আচমকা। সুজানা বোকা চোখে তাকালো। অভিক ঠোঁট কামড়ে হাসি থামিয়ে বলল, এটা তো গরু, টাইগার না। টিচার এভাবে আপনাকে বোকা বানালো?
আপনি না জিনিয়াস? আবিদ ঠোঁট উল্টে তাকালো, যেন এক্ষুনি কেঁদে দিবে। সুজানা অভিকের দিকে আহত চোখে তাকালো। অভিক হাসি চেপে বলল, আপনি এখনো টাইগার আঁকতে জানেন না? আমি জাস্ট মেহেদি আঁকতে জানি। আপনার টিচার আপনাকে একটা টাইগার আঁকাও শেখায়নি? সুজানা এবার মাথা না তুলে ভ্রু কুচকালো। অনা বলল, সুজান অভিকে মেহেদি দাও। সুজানা চমকে তাকালো। অভিক উঠতে গিয়েও উঠল না। সুজানা পাণ্ডুর মুখে তাকালো। হাত মেলতেই দেখা গেল হাতের তালু লাল হয়ে গিয়েছে। অভিক তা দেখে উঠে পড়ে বলল, যাক, আরেকবার তাহলে আসতেই হচ্ছে। কচু। টেবিলে হরেক রকমের রান্না, মেজবানি রান্না ছাড়াও হয়তো ঘনিষ্ঠ কুটুমদের জন্য আলাদা করে আয়োজন করা হয়েছে। সুজানার খাওয়ার ডাক পড়ল। ড্রয়িং রুমে ইতিমধ্যে বাড়ির পুরুষদের আসর জমেছে। বেড়াতে আসা আত্মীয় আর আহনাফ আর অভিকের বন্ধুবান্ধব ছাড়া ব্যবসায়িক পরিচিতির খাতিরে পরিচিত মানুষজনও আছেন। কত ধরনের কথাবার্তা, হাসি তামাশা হচ্ছে সেখানে। ওদিকে কোনো মেয়ে লোক আর যায়নি। বাড়ির উঠোনে বাবুর্চিদের রান্না আয়োজন আর খাবার দাবার চলছে। আত্মীয়দের খাবার দাবারের আয়োজন ছাদে করা হয়েছে। ওখানে টেবিল চেয়ার বসানো হয়েছে। সুজানার সাথে অভিকের ছোট খালার মেয়ে তরি আর খড়ির সাথে বেশ ভাবসাব হয়ে উঠেছে। তার মধ্যেই তরি সবেই অ্যাডমিশন টেস্ট দিয়েছে। ছবিতে পড়া তার স্বপ্ন। সুজানা আশ্বাস দিল, ভাগ্যে থাকলে অবশ্যই সে সুযোগ পাবে। সুজানা আশ্বাসে বেশ খুশি হলো সে। খড়ি সবেমাত্র ক্লাস 9 উঠেছে। সুজানাকে পেয়ে দুজনের কথা যেন থামে না। ওরা তিনজন আর কয়েকজন মুরব্বী বসলো। মুরব্বী বলতে মমতাজ বেগম আর ওনার ভাই ভাবি, আহনাফের মায়ের মামা মামিরা, কারণ ওনারা রাতেই চলে যাবেন। এদিকে সুজানা একা মুরব্বীদের সাথে খেতে বসতে চাইছে না, তাই তরি আর খড়িও বসেছে সুজানার সাথে। মমতাজ বেগমের পাশে বসে জায়গা হলো সুজানার। তরি আর খড়ি তার বাম পাশে বসেছে। মমতাজ বেগম গরুর মাংস খায় না, তাই সবগুলো সুজানার পাতে তুলে দিয়ে পুরো প্লেট ভরিয়ে ফেললো। বলল, বোন তুমি খাও, আমাকে শুধু শুধু এগুলো দিল। সুজানা ঢোক দিল। সে তরি আর খড়ির প্লেটে চালান করে দিল সেগুলো। মমতাজ বেগম হাসলেন, বললেন, কেমন মেয়ে। আমি অত খেতে পারবো না দাদু। বেশ কিছুক্ষণ পর আনিকা, সালমা বেগম আর আঞ্জুমা বেগম এলেন। এসে মমতাজ বেগম আর বাকিদের কাছ থেকে রান্নার ব্যাপারে জানতে চাইলেন। সবাই ভারী প্রশংসা করলো। আনিকা সুজানাকে বলল, সুজানা বেশি করে খান। তখনই আঞ্জুমা বেগম ওর দিকে চোখ পড়ল। এ মা, সুজানা বসে গেছে। অনা আবি যে সুজানার সাথে খাবে বলল। সুজানা আহত চোখে আনিকার দিকে চাইল, বলল, এ মা, আমাকে আগে বলেননি কেন? এখন ডেকে দিন তাহলে। কিন্তু ওদের হাতে তো মেহেদি। আচ্ছা, আমি না হয় খাইয়ে দেব, ওরা খেলছে। আচ্ছা, আমি গিয়ে বলে দেখি আসে কিনা, আপনি খান। আনিকা যেতেই না যেতে দলবল সহ এলো অনা আর আবিদ। পেছন পেছন অভিক, তার বন্ধু বান্ধবও। সালমা বেগম মমতাজ বেগমকে বললেন, মা, ওই তো আপনার নাতি আসছে, বেশি দূরে যায়নি বললাম না? ডাকো ডাকো, আমার ভাইকে ডাকো। সুজানার খাওয়া শেষ। সে অনা আর আবিদের জন্য প্লেটে ভাত নিচ্ছে। অভিক পেছনে এসে দাঁড়ালো। মমতাজ বেগমের গালে ডান পাশে কানের কাছে গিয়ে বলল, খাওয়া চলছে? মমতাজ বেগম কণা চোখ তুলে নাতিকে দেখে একগাল হাসলে। বাম হাতটা পেছনে উঁচিয়ে গাল ছুঁয়ে হাত বুলিয়ে বললেন, আরে দাদু ভাই, কতগুলো বছর পর তোমাকে পেয়েছি। তুমি কই একটু বেড়ে দেড়ে দাদুকে খাওয়াবে তা না, গা ঢাকা দিয়ে আছো। এখন তো এসেছি, বেড়ে দিই। না না, আমার তো খাওয়া শেষ তো। অভিক কথা শুনল না। ডাল মাংসের বাটি নিয়ে সবাইকে এটা ওটা দিতে দিতে সুজানার দিকে নজর গেল। সে উঠে যাচ্ছে, প্লেটে এখনো ভর্তি। জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন আপনি? আমি ইয়েস। ওদের খাইয়ে দিব। অভিক অনা আর আবিদকে দেখে বলল, ঠোঁট গোল করে বলল, ও। সুজানার দিকে একটা চেয়ার বাড়িয়ে দিল সে। সুজানা চেয়ারে অন্য চেয়ারে পানির গ্লাস রেখে অনা আর আবিদকে বলল, মেহেদি কতটুকু শুকিয়েছে আপনাদের? দুজনে হাসি মুখে চাইল। বলল, মেহেদি সুন্দর। সুজানা মিষ্টি হেসে লোকমা তুলে দিল। আঞ্জুমা বেগম তা দেখে হাসলেন। মেয়েটাকে আজ কেউ যেতেই দেবে না মনে হয় ভাবলেন। অনা আর আবিদ এক দৌড়ে ওদিকে গেল। আবার ছুটে এসে এক লোকমা খেলো। আবার কোথায় যেন দৌড়ে আবার ছুটে এলো। সুজানার ছোটবেলার কথা মনে পড়ে গেল। সে আর ভাই বাবার সাথে এরকম করত। ওদের দুজনকে খাওয়াতে খাওয়াতে সুজানার সামনে এসে চেয়ার পেতে বসলো একজন। বলল,
সুজানা, কেমন আছো? সুজানা আচমকা চমকে উঠল, ভাবুক দৃষ্টিতে তাকালো। যুবক মিষ্টি হাসলো। সুজানা বলল, আপনাকে কি আমি চিনি? চেনা চেনা লাগছে কেন? যুবক আবারও হাসলো। সুজানার এবার মনে পড়ল। নাহিদ ভাইয়া, যুবক উচ্চ স্বরে হাসলো খানিকটা। সুজানাও হাসলো। আপনি কেমন আছেন? খুব ভালো। তুমি এখানে? তোমাদের আত্মীয় হয়? না, ওরা আমার স্টুডেন্ট। টিচারের হাতে খাবে বলে আবদার করেছে। এরকমতে সুযোগ তো আর আসে না। ভালো টিচার তুমি। আপনাকে তো ছবিতে দেখেছি, আর ওর সাথে আপনার মিল আছে। পরপর আরো কয়েকজন এসে বসলো। রাহাত, সাফিন আর জিদান। জিদান অভিকের ফুপির ছেলে, যে মমতাজ বেগমের সাথে ইন্ডিয়া থেকে এসেছে। আর সাফিন মামার ছেলে। আর রাহাত, নাহিদ দুজনেই বন্ধু। ওদের হাই স্কুল আর কলেজ একসাথেই পড়া, তারপর আলাদা হতে হয়েছে। সুজানা ইতস্তত বোধ করতেই সবার সাথে ওকে পরিচয় করিয়ে দিল নাহিদ। ও ভাইয়ের ক্লাসমেট, বলতে পারিস বেস্টু। সুজানা সম্মতি জানিয়ে মিষ্টি হাসলো। সবাই তার সাথে হাই হ্যালো করে পরিচিত হলো। সাফিন বলল, আচ্ছা, অভি যে বলল ব্ল্যাক ড্রেস বিবাহিতা, সুজনাকে বলল না? আপু, তুমি ছিলে না ওইটা? সুজানা মাথা নাড়ালো। ওরা সবাই অভিককে ডাকলো। অভিক টিস্যু দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে এগিয়ে এলো। চিরচরিতভাবে কুঞ্চিত ভ্রু দুটোকে আরো বেশি কুঞ্চন করে সবার দিকে এক পলক তাকালো না জড়সড় হয়ে বসা সুজানার দিকে। নাহিদ বলল, আমি তো সুজানাকে ভালো করেই চিনি। তুই বলি না সুজানা বিবাহিত? শালা নিজের ভাইপো ভাগ্নেকে পড়ায়, আর তুই নিজেও জানিস না ও বিবাহিত নাকি অবিবাহিত। সো হোয়াট ক্যান আই ডু? বসে বসে হাত কামড়াও ব্রো। তাদের তর্ক বিতর্ক হাসা তামাশার মাঝে তরি আর খড়ি ছুটে এলো। বন্ধুদের মাঝে রাহাত খড়িকে দেখিয়ে বলল, অভি, এইটাকে আমার মনে ধরছে রে। পারমিশন দে, আজকেই তুলে নিয়ে যাব। একটা কানা করিও লাগবে না। অত সোজা? সবাই হো হো করে হেসে উঠল। সাফিন বলল, শালা ঘরে বউ রেখে লুচ্চামি শুরু করছস? নাহিদ তরিকে দেখিয়ে বলল, আমার তো বড় মেয়েটাকে ভারী পছন্দ হয়েছে। যদি বলো রাজি দেখে আনবো কাজী। সুজানাও ফিক করে হেসে উঠল। তরি মস্কারা বুঝলো, তবে লজ্জা পেয়ে অভিকের পেছনে দাঁড়িয়ে বলল, ব্রো, তোমার বন্ধুগুলো পার্টি। টেক ইট ইজি বনু। সুজানা অনা আর আবিদকে পানি খাইয়ে দিল। বলল, আর খাবেন? দুজনে মাথা নেড়ে ঠেকুর তুলল। আবিদ শার্ট তুলে পেট দেখিয়ে বলল, ও বাপ, পেটে আন জায়গা নাই। সবাই খিক খিক করে হেসে উঠল। রাহাত পেটে গুঁতো মেরে বলল, অভি, তোর বাপের পেটে নাকি আর জায়গা নাই? অভিক তার মুখ টিস্যু দিয়ে মুছে দিতে দিতে বলল। পেটে টাইগার। আবিদ খিক খিক করে হাসলো। তার পেটে টাইগার কথাটা ভারী গর্বের তার জন্য। নাহিদ অনার হাত ধরে টেনে নে বলল, অভি, আমাকে মেয়ের জামা বানা ভাই। বাপের সব সম্পত্তি তোর নামে লিখে দিব, আর তোরে রোজ 100 বার শ্বশুর আব্বা ডাকবো। সাফিন আর রাহাতের ধুমধাম চড় পড়ল তার পিঠের ওপর। হো হো করে হাসলো সবাই। অনা চোখ লাল করে বলল, মেহেদি সে আনা। সবাই চোখ পাকিয়ে তাকালো। সুজানাও জিভে কামড় দিল। আনিকা আর সালমা বেগম ছুটে এসে বলল, এমা, কি হলো? অনা কেঁদে ওঠার আগে সুজানা বলল, মেহেদি তো শুকিয়েছে ম্যাডাম, কান্না করতে হবে না। দেখুন আপনার মেহেদি শুকিয়ে গেছে। অনার কান্নার প্রস্তুতি বৃথা গেল। নাহিদ হাঁপ ছেড়ে বলল, বাঁচালে সুজানা, পচা বউ, লাগবে না এমন বউ। কি বজ্জাত। অনা ছাড়া পেয়ে দৌড় দিল। কিছু দৌড় গিয়ে থেমে কপালের দুপাশে হাত তুলে ভেঙচি কেটে বলল, নাহি, ব্লাদে সাকার। সবাই আরেক দফা হাসলো। সুজানা তরি আর খড়ির সাথে হাত ধোয়ার জন্য চলে গেল। সালমা বেগমকে দেখে সাফিন চেয়ার ছেড়ে উঠে বলল, ফুফি, বসো না। ধুর, রাখছি। আর বিয়ের সাথে করে তো এক একটা কাজ সেরে ফেলেছিস। নাহিদের তো বিয়ে ঠিকঠাক হলো, আমার উফিটার জন্য তোরা একটা মেয়ে দেখতে পাচ্ছিস না? একটা আমার যাও পছন্দ হলো, কিন্তু মেয়ের নাকি অন্য কোথাও। সে যাই হোক, তোদের হাতে ভালো মেয়ের খোঁজখবর নেই? সেটা দুঃখের কথা নয় আন্টি। দুঃখের কথা হলো আমাদের একজনেরও শালি নাই, কিন্তু নাহিদের শালিকা আছে মেবি। বউয়ের আগে শালির বিয়ে ঠিক হয়ে গেছে।
সবাই খুক খুক করে কেসে উঠল। অভিক বলল, মা থাক এসব। তুই চুপ থাক অফি, আমি কথা বলছি, তুই কোনো কথা বলবি না। অভিক দাদুর কাছে চলে গেল। ওনাকে ধরে ধরে নিচে নামাতে হবে। বন্ধুরা নড়ে চড়ে বসলো। নাহিদ চেয়ারে গায়ে এলিয়ে বসলো। আন্টি, এখন যে গেল তাকে দেখতে পারো অভির জন্য, মেয়ে ভালো হবে। সালমা বেগম ন্যানো সেকেন্ডের সময় না নিয়ে হেসে উড়িয়ে দিয়ে বললেন, ধর, ওই মেয়ে তো ছোট, কতই বা বয়স, মাত্রই বিশ্ববিদ্যালয়ে পা রাখবে। তাছাড়া অফি ওকে আর খুড়িকে চোখে চোখে দেখে, ওইসব বললে আমার উপর রেগে বোম হয়ে যাবে। ভালো মেয়ে পেলে আমাকে ফোন দিস কেমন? আচ্ছা বস তোরা, আমি নিচে যাচ্ছি। সালমা বেগম এক নিঃশ্বাসে সব কথা বলে চলে গেলেন। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। সাইফকে ফোন করতে সে জানালো সুজানাকে আরেকটু অপেক্ষা করতে, সে একটা কাজে আটকা পড়েছে। সুজানা মহাবিপাকে পড়ল। তরিয়ার খড়ির সাথে গল্প করে যদিও ভালোই লাগছিল, কিন্তু মায়ের কথা ভেবে ভয় লাগছে। মা একটা ফোনও করেনি। সুজানা জানে রাগ করেনি, কারণ উনি কোনো মতে সুজানাকে ছাড়তে রাজি ছিলেন না রাতের বেলা, তাও কয়েকদিনের পরিচিত একটা বাড়িতে। সুজানা ঘাড় গুজে বসে বসে তরিয়ার খড়ির বকবকানি শুনছে আর হ্যাঁ না উত্তর দিয়ে যাচ্ছে। রুমের বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় অভিক সুজানার গলা শুনতে পেল। ঘাড় উঁচিয়ে দেখলো কথা বলছে, এখনো যায়নি। অথচ কি তারা, ওনার টিচার আসেননি? আজব। আনিকাকে পাঠালো সে। আনিকা বলল, তুই গিয়ে জিজ্ঞেস করে আয় না, আমার কত কাজ। অভিক গেল না, আনিকাকেই পাঠালো। আনিকা গিয়ে বলল, সুজানা, কিছু কি হয়েছে? মুখ শুকনো দেখাচ্ছে। আসলে ওনার দেরি হবে বলল। ও তাহলে বসো না, নাকি সমস্যা হবে? ম্যাডাম, সমস্যা হবে ম্যাডাম, খুব রাগ করবে। ও আচ্ছা, আমি আমাদের ড্রাইভারকে বলি। বেশি দূর তো না, আপনি আগে বলবেন না? রাত 11টা ছুঁই ছুঁই। আপনি দাঁড়ান, আমি আসি। আনিকা গেল আর ফিরে এলো না। বেশ খানিক পর অভিক গেল। তরিকে বলল, তরি ওনাকে আসতে বলো। আমি কেমন? আবার দেখা হবে। সুজানা জুতো পায়ে এগুলো। অভিকের পেছন পেছন যেতে বলল। আসলে উনি নাকি একটা কাজে আটকা পড়েছেন, একটু দেরি হতে পারে, কিন্তু আম্মা তো আমাকে বকবে, আপনাকে কষ্ট দিলাম। আমি বলেছি সেটা? না বলেননি, কিন্তু আজকে তো খুব ব্যস্ত আপনি, তাই বললাম। আপনি বেশি বোঝা বন্ধ করুন। সুজানা চুপসে গেল, আর কথা বলল না। অভিক বলল, আমি যাচ্ছি না, ড্রাইভারের সাথে যাবেন। আপনার সমস্যা আমি বুঝতে পারি। সুজানা লজ্জা পেল, মাথা নেড়ে বলল, আচ্ছা। গাড়ির কাছাকাছি যেতে ড্রাইভার ছুটে এলো। অভিক বলল, কাকা ওনাকে গেটের সামনে নামিয়ে দেবেন। সুজানা গাড়ি নিয়ে বসুন। সুজানা গাড়িতে গিয়ে বসলো। অভিক দরজা ঠেলে বন্ধ করে দিয়ে মাথা একটু নিচে নামিয়ে বলল, কোনো সমস্যা হলে আমাকে ফোন। ও সরি, মানে কোনো সমস্যা হবে না, কাকা আছেন। সুজানা মাথা দোলালো, এমনি এমনি মিছিমিছি। অভিক মাথা নাড়ানো দেখে রুষ্ট হলো। সবার সাথে বকবক করতে দ্বিধা নেই, শুধু তার বেলায় মাথা দোলালো। গাড়ি ছাড়বে তন্মধ্যে তরি আর খড়ি ছুটেল। গাড়ি ছাড়া হলো না। গাড়ির কাছের কাছাকাছি মুখ নামিয়ে তরি বলল, আপু ফোন নাম্বারটা দাও, মাঝে মাঝে ফোন করব। সুজানা মৃদু হাসলো। তরির হাত থেকে বড় স্মার্টফোনটি নিয়ে তার ফোন নাম্বারটা সেভ করে দিল। বলল, মিস দিও তাহলেই হবে। ওকে আপু, বাই। আমার ফোন থেকে দেব, লাস্ট 349। আচ্ছা। গাড়ি ছাড়তে অভিক ফোনটা কেড়ে নিল চট করে। আমার ফোন কোথায় পেলে? আবিদ সাহেব গেম খেলছিল, এখন কেড়ে নেওয়ার বাড়িতে তুলকালাম কাণ্ড চলছে। বলি হাসলো তরি। অভিক সেভ করা নাম্বারটার দিকে তাকিয়ে এগুতে এগুতে বিড়বিড় করলো, ওকে, তোমার কাজটা আমি করে দেব। মায়ের বকুনি ছুকুনি খেয়ে মধ্যরাতে ঘুমিয়ে পড়েছিল সুজানা। ফোনটা বিরক্তিকর শব্দ তুলে বাজছে সে তখন থেকে। এমনিতেই মেজাজ তিরিক্ষি। শেষমেশ বিরক্ত হয়ে ফোন তুলে দেখলো 143 নাম্বার থেকে ফোন। সে ফোন তুলল, বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? কোনো উত্তর নেই। হ্যালো হ্যালো, কে রে বাবা, কে বলছেন? হ্যালো, কে? কাকে চাই? কেন ফোন দিয়েছেন? এসব কেমন ভণ্ডামি রে বাবা, ধুর। কোনো উত্তর না পেয়ে সে আবার রেগে বলল, ঘুমের সময় এসবের কোনো মানে হয়? ফজলামি পেয়েছেন, ভণ্ড কোথাকার, রাখেন, অসহ্য। অভিক বালিশের নিচে মাথা রেখে গমগমে গলায় বলল, নিজেই বলেছেন মিস দিতে, ননসেন্স। বালিশে নাক চেপে কথা বলায় গলাটা ঠিক ধরতে পারল না সুজানা। রেগে মেগে বলল, হাট।
বিশ্ববিদ্যালয় রোড ধরে তাল মিলিয়ে হাঁটছে তারা। গায়ের সবার লাল সাদা জামা, ছেলেদের গায়ে লাল সাদা পাঞ্জাবি, মেয়ে তিনটার গায়ে লাল সেলর ওড়না আর সাদা কামিজ, তাতেও বাহারি রঙের কাজ আছে। বিশ্ববিদ্যালয়ের সড়ক ধরে এগোতে এগোতে দু একটা হাসি ঠাট্টা চলছে তাদের মাঝে। দূরে কোথাও মাইকে বেজে চলেছে শহীদ দিবসের গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আজ 21শে ফেব্রুয়ারি, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। জাতির বীর সন্তানদের মনে প্রাণে স্মরণ করার দিন। ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে এবং তাদেরকে স্মরণ করতে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে বিশাল জনসভার আয়োজন হয়েছে। যদিও ওদিকে এখনো পা মারায়নি তারা কেউই। বাদামের ঠোঙায় 2 আঙ্গুল ঠুকিয়ে তারপর সেই বাদামের খোসা ছাড়িয়ে মুখে পড়ে দিয়ে পায়ে পায়ে তাল মিলিয়ে প্রয়োজনীয় কিংবা উজবুক গল্পে মেতে উঠছে তারা। যেতে যেতে হঠাৎ মনে হলো পেছনে একজন নেই। সুজানা চমক গলায় বলল, আরে মেহুল কই গেল? শান্তাও ঘাড় ঘোরালো। আহির নিখিল এদিক ওদিক তাকাতেই জাইন আঙ্গুল দেখিয়ে বলল, ওই যে। তার আঙ্গুলের ইশারা সবাই তাকাতেই দেখলো মেহুল থেমে থেমে পা ফেলে এগোচ্ছে বড় গাছতলাটির কাছে। তারা থাকাতেই আঙ্গুলের কাছে ঠোঁট রেখে চুপ থাকতে বলল আর এগোতে বলল। গাছতলায় পেছন ফিরে থাকা চেক শার্ট পরিহিত ছেলেটাকে দেখে সবাই হেসে আবারও হাঁটা ধরল। শান্তা বলল, এই মেয়ে ওর মাস্টার বাপের মাথা পাগল করেই ছাড়বে দেখছি। আহির কথা কেড়ে নিয়ে উপরে বাদাম ছুঁড়ে মেরে গালের ভেতর নিতে নিতে বলল, সাইফ, ওয়াদিয়ের মতো ছেলে তুই 7 বার জন্ম নিলেও পাবি না। চুপ থাক একদম, ফটর ফটর করবি না। কিন্তু তোর মতো শয়তানকে তো কেউ জন্ম নিতে বলে নাই। তারপরও যুগের পর যুগ তুই শয়তানের মানুষের পেছনে কাম কি? আহির হা হয়ে চাইল। এই মেয়ের সাথে কথায় পারা যায় না। শান্তা সামনের চুল পেছনে ফিরিয়ে নাকের নিচে এক আঙ্গুল টেনে ভাব দেখিয়ে বলল, আর লাগতে আসবে বাবু সোনা। সুজানা, নিখিল আর জাইন হো হো করে হেসে উঠে বলল। গাছতলার কাছাকাছি যেতে না যেতেই পিঠে ব্যাগ চেপে দাঁড়ানো তরুণগুলো সাইফকে পেছনে ইশারা করতে সাইফ ঘাড় ঘোরালো। মেহুল দূরে দাঁড়িয়েছে, শোল্ডার ব্যাগটা এপাশ ওপাশ দুলাতে দুলাতে অপ্রস্তুত হাসার চেষ্টা করলো। সাইফ ঘাড় ঘুরিয়ে নিল। ছেলেগুলোকে বলল, ওকে, তোমরা এসো, প্রয়োজনে কল করো, কেমন? ওরা সালাম দিল। সাইফ সালামের জবাব দিয়ে মাথা দুলিয়ে চলে এলো মেহুলের কাছে। মেহুল লজ্জিত মুখে একবার তাকিয়ে আবার মাথা নামিয়ে নিল। সাইফ তাকে এক পলক দেখে কপালের ঘাম মুছে বলল, প্রোগ্রামে এসেছে। তুমি এখানে কখন এসেছো? প্রায় সময় তো আসি। আমি দেখি না। আমি দেখি। সত্যি? কিন্তু ডাকো না কেন? তোমার বন্ধুরা থাকে, সুযোগও থাকে, আমি ওর সামনে তোমাকে ডাকবো। তাতে কি? ওরা তো জানে। সুজু আমাকে বলেছে ইউ আর গুড ফর মি। আচ্ছা আচ্ছা, তুমি কতক্ষণ থাকবে এখানে? কত মিনিট কিংবা কত ঘন্টা? আমি আছি। আমিও আছি। শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান প্রদর্শনের পরই দেখা গেল সমাবেশে এক একটি আসন দখল করে বসেছেন শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তার মধ্যে একটি আসন দখল করেছে নতুন প্রভাষক। মাথার ওপর কড়া রোদের প্রকোপে বিধ্বস্ত সকল ছাত্রছাত্রী। তাদের এমন অস্বস্তি আর ফিসফিসানি বেশ ভাবুক দৃষ্টিতে পরখ করছে অভিক। কপালের ভাঁজে জমে ওঠা চকচকে ঘামের কণা মুছে নিল ভাঁজ করা টিস্যু দিয়ে। সাদা অর্ধলিখিত পেপারটাতে কলম চালানোর ফাঁকে চোখ পুলিয়ে নিল ছাত্রছাত্রীদের সারি সারি আসনে। চোখের দৃষ্টি একটা সময় থামলো গিয়ে ঠিক মানুষের কাছে গিয়ে। লক্ষ্য ভেদ করতে পেরে সগর্বে মৃদু হাসলো তার চোখ দুটো। ঠোঁটের নড়াচড়া অবিচল অনড়। কিছুটা সময় পার হতেই পাশ থেকে প্রশ্ন করলো সহকর্মী, ফারদিন সাহেব। জি। কে দেখছেন? দেখেছি আগুন। আগুনটা কিসের? রোদের যা তেজ, আগুন বললে বেশি হবে না। আমি অন্য কিছু ভেবেছিলাম। খুব একটা ভুল করেননি। আরে আপনি কি ফারদিন সাহেব? এক্ষুনি আসছি, তারপর হিসাব বুঝিয়ে দিচ্ছি। বেশ জটিল মনে হচ্ছে। অভিক হেসে হাঁটা ধরল। কাঠপাহাড়ের রাস্তা আর ঝুপড়িগুলো জনপদের কোলাহল আর বেকার বন্ধু মহলের আড্ডায় জমে উঠেছে। মাথার উপর খা খা করা রোদ্দুরের তেজ কমেছে, হালকা সাথে পশ্চিম হালকা মেঘের হাতছানি। ঘেমে ভিজে উঠেছে সবাই, গরমে অসহ্য হয়ে উঠেছে মানুষ। শহীদ দিবসের অনুষ্ঠান উপলক্ষে গায়ে শাড়ি জড়িয়েছিল নিহাদ আর তার দলবলের মেয়েরা। রিকশায় চড়ে ওয়াটারফলে যাবে, তাই জাইনকে বলেই দিয়েছে সে আজ শাটলে করে বাড়ি ফিরবে না।
বাস করে যাবে। জাইন আর কোনো বিরক্তি করেনি। সুজানা নিখিলরা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। সুজানা ভেবেছিল যাবে, যেহেতু যাওয়ার সময় হয়ে এসেছে, সাথে আকাশের অবস্থা কেমন সন্দেহজনক, তাই সে যাওয়ার কথা মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে। নিহাত রিকশায় উঠে রিকশা ছাড়ার আদেশ দেবে, তখনই চোখ পড়ল রিকশার চাকার খুবই নিকটে তার শাড়ির আঁচল। আর চোখে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল নিখিল। আইসক্রিম খেতে খেতে রিকশার নিকট গিয়ে হ্যাচকা টান মেরে নামিয়ে আনলো নিহাতকে। তারপর ছুঁড়ে ফেলার মতো ছেড়ে দিল হাতটা। নিজের হাতটা গায়ের পাঞ্জাবিতে মুছতে মুছতে অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল, চাকার তালে তালে নাচতে হলে এমনি নাচা যায়, চাকার সাথে শাড়ি পেঁচিয়ে না। যত সব, কে পড়তে বলে এসব ছাইপাস? আকস্মিক এমন ঘটনায় নিহাত আর দলবল যেমন বিস্মিত, তেমন সুজানারাও সবাই। নিহাতের পেছনের মেয়েগুলো বলল, দেখলি কেমন গোয়ারের মতো কথা বলে গেল? দূর থেকে বললেই তো হতো যে শাড়ি আসলটা সামলাও। আজও ভাব দেখালো, হাতটা কিভাবে মুছলো দেখছিস? চুপ করবি তোরা, কোথাও যাব না, আর মুড ভালো নেই, তোরা যা, আমি সাটলে করে বাড়ি ফিরবো। কিন্তু আমি যাব না বললাম তো। ওর বন্ধুরা চলে গেল। শাটল চলে এলে সবার পিছু পিছু সেও উঠে পড়ল। সুজানাদের সামনের পাশাপাশি বসলো, চুপচাপ ফ্যাকাশি মুখে। জাইন এসে তার পাশে বসলো। কোনো সমস্যা? নিহাত তার দিকে ফিরল, চোখে অপমান টলমলে জল। হাত বাড়িয়ে বলল জাইনকে, ধর। জাইন হাতটা ধরল, বলল, কি হয়েছে? নাকে শুকে বল গন্ধ আছে কিনা। কি হয়েছে বলবি তো? আমি অপবাদের যোগ্য জবাব দিব তোর বন্ধুকে। জাইন এবার যা বোঝার বুঝে নিল, বলল, আচ্ছা। টেবিলের উপর ছোট ল্যাপটপের ভেতরে মনোযোগ দিয়ে মাউসটি নড়াতে চড়াতে গিয়ে বিরক্ত মুখ দিয়ে চকারান্ত শব্দ বের করলো সুজানা। সাইফ পেছনে দাঁড়িয়ে তার কাজ দেখে বলল, ওরা কাল রিপেয়ারিংয়ে নিয়ে যাবে, সমস্যা দিচ্ছে। ধুর, এরকম করলে কাজ হয়? তুমি আরেকটা কিনে নাও, এটা দিয়ে কাজ করো কিভাবে? টুকটাক করি। আরেকটা কিনে নাও না। চাকরি হোক। শুধু চাকরি হোক, ওসব মেহুলকে বলো, আমাকে না। চাকরি হলে তোকে বিয়েও দেব। বসে নেই আমি। কাজে মনোযোগ দে, চাকরিটা পেতে গেলে আমার মতো কাজ দিতে হবে তোকে। তুমি চাকরিটা ছাড়ছো কেন তাহলে? বিসিএস পরীক্ষা না? আমার ভয় হচ্ছে। তোমার মতো আমি পারবো? দেখো, আমি কিন্তু ডাটা এন্ট্রি সব পারবো, কিন্তু ফটোশপটা কঠিন লাগছে, কিন্তু ইলাস্ট্রেটর ভালো পারবো। টুলস জানাটা বড় বিষয় না, ডিজাইনে ক্রিয়েটিভিটি দেখানোটা বড় বিষয়। ডেইলি অতগুলো ডিজাইন রেডি করতে পারবো আমি? কেন পারবি না? 5 ঘন্টা কি কম সময়? দেখ, কাজটা আমি ছাড়ছি, কিন্তু কাজটা নেয়ার জন্য অনেকে বসে আছে। তোকে সবটা দিয়ে কাজটা পারতে হবে। আমি এজন্যই তোকে এত কিছু শেখালাম। না পারলে এখন আমার ব্যর্থতা। আর তুই ওখানকার পিসিতে কাজ করবি, কোনো সমস্যা না। আমার বন্ধুকে সব বলে রেখেছি, ওখানে কোনো সমস্যা হবে না তোর। মাসে 10,000 টাকা তোর জন্য এনাফ। কিন্তু আমার কাজ যদি ভালো না লাগে তাহলে তো বের করে দেবে। দেবে না? তুই আগে কাজে মনোযোগ দে, অত কিছু চিন্তা করতে হবে না তোকে। সুজানা ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিল। রাহেলা বেগম এসে চা বিস্কুট রাখলেন টেবিলে, বললেন টিউশনি ছাড়ার কথা। সুজানা শটান হয়ে বসলো। সাইফের দিকে তাকাতে সাইফ অভয় দিয়ে বলল, আমি ম্যানেজার করে দেব, অন্য কাউকে দেবে। কিন্তু কোনো কিন্তু না। তুই 4,000 টাকার টিউশনির জন্য 10,000 টাকার চাকরি ছাড়বি? আমাকে আর না যেতে বলছো? মাস আর কদিন আছে বা, মাসটা শেষ হোক। আগামী মাসের 1 তারিখ থেকে তোর জয়েন। আচ্ছা। সুজানা চাটা এক টানে খেয়ে 3 তলায় চলে এলো। নিজের ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। মাথাটা ঝিমঝিম করছে। আজ সে টিউশনিতে যায়নি। কিভাবে ওনাদেরকে চাকরির কথাটা বলে ম্যানেজ করবে সে জানে না। অন্যজনকে তার মতো করে অত আন্তরিকতার সাথে পড়াবে? মানুষগুলো যে খুব ভালো। ভাবতে ভাবতে তন্দ্রা নেমে এলো চোখে। কিছুক্ষণ পর মাথা তুলতে দেখলো বুকে হাত ভাঁজ করে স্বয়ং অভিক স্যার দাঁড়িয়ে আছে। সুজানার চোখ কপাল উঠল। বড় বড় চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলল। দেখলো স্যার সরু চোখে তাকিয়ে আছে। সুজানা বিড়বিড়িয়ে বলল, আমি কি করেছি? আজকে আসেননি কেন? আজকে খুব ঝড়, আম্মা বেরোতে দেয়নি।
আপনি ঝড়কে ভয় পান? আজব। পাই। আমি যে আপনি আসবেন বলে বসে থাকি। সুজানার কান গরম হয়ে উঠল লজ্জায়। বালিশে মুখ গুজল সে। পরক্ষণে মায়ের ডাকে ঘুম ছুটে গেল চোখ থেকে। চোখ মেলে তাকাতেই দেখলো কেউ নেই। আজব, দিন দুপুরে রাত বিরেতে তার স্বর্ণ স্বপনের লোকটা সারাক্ষণ কি করে?